আমি ডক্টর এমডি এস আজম। প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে 13 বছর কিংবা 14 বছর বয়সে মাসিক শুরু হয়, আর 40 কিংবা 45 কিংবা 50 বছর বয়সে মাসিকটা বন্ধ হয়। যখন মাসিক শুরু হয় সেটার নাম দেওয়া হয় মেনার্কি। জাস্ট মেনার্কি মানে স্টার্ট অফ মাসিক বা মেনস্ট্রুয়াল সাইকেল। আর যখন মাসিক বন্ধ হয় সেটার নাম হলো মেনোপজ, মাসিক বন্ধ হয়ে যাওয়া। তো আজকে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটার নাম হচ্ছে মেনোপজাল সিনড্রোম। মেনোপজাল সিনড্রোমটা কি, এর পেছনে কারণ কি, এবং কি কি সমস্যা দেখা দিতে পারে মেনোপজাল সিনড্রোমে, তার সাথে টাইপটা কি কি হয়, মেনোপজাল সিনড্রোম কি কি টাইপ আছে, তার সাথে কি আছে, এটা যদি হয় কিছু স্পেশাল কিছু ট্রিটমেন্ট প্রয়োজন পড়ে, সেই ট্রিটমেন্টটা কি করব আমি। তার সাথে আমি যদি মেনোপজাল সিনড্রোম তো ন্যাচারালি হবেই সবার, কিন্তু হওয়ার পরে আমাকে কিভাবে লাইফস্টাইল মেনটেন করতে হবে ফর প্রিভেনশন ফর মেজর ডিজিজ, কি কি রোগের প্রতি এফেক্ট বেড়ে যায় আফটার মেনোপজ। প্রথম হচ্ছে মেনোপজটা কাকে বলবো। মেনোপজটা হচ্ছে যখন টানা 12 মাস ধরে একটা নর্মাল অবস্থায় মাসিক হওয়ার পরে 12 মাস ধরে মাসিক হয়নি, এটা মাসিক টানা 12 মাস ধরে হচ্ছে না, সেটাকে আমি মেনোপজ বলবো। টানা 12 মাস ধরে মাসিক এটা হয় একমাত্র ওভারি থেকে যে এগ প্রডিউস সেটা বন্ধ হয়ে যায় ডিউ টু ল্যাক হরমোন লেভেল কমে যাওয়ার জন্যই এটা হয়। যদি দেখা যায় যে কোনো কারণবশত হয়তো মেনোপজটা আফটার সার্জারি কিংবা অপারেশনের পরে হয়েছে, সেটাকে ইনডিউসড মেনোপজ বলা হয়। এটাতে কিছু লাইফস্টাইলের কিছু ইমোশনাল কিছু এফেক্ট পড়ে, লাইফস্টাইলের কিছু এফেক্ট পড়ে, তার জন্য কিছু আমাদেরকে হরমোনাল থেরাপিও প্রয়োজন পড়ে, বা লাইফস্টাইল কিছু চেঞ্জ দরকার পড়ে, বা কিছু মেডিকেশন কিছু প্রয়োজন পড়ে কিন্তু। তো এইগুলো ফ্যাক্টর কিন্তু আছে। এবার আমরা জানবো যে স্টেজটা কি। মেনোপজের 3টে স্টেজ আছে, একটা হচ্ছে প্রি মেনোপজ, একটা হচ্ছে মেনোপজ, একটা হচ্ছে পোস্ট মেনোপজ। প্রি মেনোপজ বলতে মেনোপজের 5 থেকে 10 বছর আগে কিছু স্পেসিফিক সিমটম দেখা যায়। যখনই কি সিমটমগুলো দেখা যাবে যে ঠিক যখন 45-এ যদি কিংবা 45-এ যদি মেনোপজ হয়, তাহলে 40 থেকে কিংবা 38 থেকে স্টার্ট হয়ে যাবে কিছু অ্যালার্মিং কিছু সিমটম কিন্তু দেবে। এটা হচ্ছে প্রি মেনোপজ। কি কি আসতে পারে, এটা হওয়ার কারণটা কি? তার কারণটা হচ্ছে ওভারির মধ্যে কিন্তু এগের কিন্তু পরিমাণটা কমতে শুরু হবে, এবং তার সাথে যে হরমোন তার পরিমাণটা কমতে শুরু হবে। কি হয়, একটা হট ফ্লাশিং হয়, একটা নাক কান দিয়ে গরম হাওয়া বেরোয়, একটা হঠাৎ করে বুক ধরফট স্টার্ট হয়ে যায়, একটা আনইজি ফিল হঠাৎ করে স্টার্ট হয়, হঠাৎ করে মেজাজ প্রচুর তীক্ষ্ণ হয়ে যায়, আবার নর্মাল হয়ে যায়। এগুলো কিছু অ্যালার্মিং সিমটম কিন্তু থাকে। মেনোপজের সময় কি হয়, মেনোপজের সময় টোটালি কিন্তু হরমোনাল লেভেলটা পুরোপুরি মোটামুটি কমে যায়, তার সাথে এগ প্রডিউসটা কিন্তু কমপ্লিটলি বন্ধ হয়ে যায়। ওই সময়টা কিছু স্পেসিফিক সিমটম থাকে। প্রথম হচ্ছে যে ওই সময়টা মাসিক তো হবেই না, তার সাথে ওই হট ফ্লাশেস একটা থাকবে, তার সাথে একটা ইরিটেবিলিটি, তার সাথে একটা অ্যাংজাইটি, উইকনেস, একটা প্যালপিটেশন একটা থাকতে পারে, একটা আনইজি একটা ফিলিং, তার সাথে আনইজি সাউন্ড প্রেজেন্ট ইন দ্য ইয়ার। তো এগুলো প্রবলেমগুলো থাকতে পারে। পোস্ট মেনোপজে অন্য কোনো ফ্যাক্টর হয় না। পোস্ট মেনোপজ আফটার মেনোপজে এটা কোনো তেমন কিছু হয় না। এটা একটা মেন্টালি একটা পেশেন্ট কিন্তু অনেক সময় মেন্টালি একটা ডিস্টার্ব ফিল করে, তখনই একটু প্রবলেম অনেক সময় দেখা যায় পেশেন্টের, মেন্টালি ডিস্টার্ব ফিল হওয়ার জন্য। তো এই 3টে স্টেজ ভেরি ইম্পর্টেন্ট। প্রি মেনোপজ ইজ ইম্পর্টেন্ট, মেনোপজ একটা স্টেজ, আর তার সঙ্গে একটা পোস্ট মেনোপজ স্টেজ। কি কি দেখা যাবে, প্রথম যে সিমটমটা বলবে পেশেন্ট, একটা ইরেগুলার পিরিয়ড থাকবে, বা পিরিয়ড একটা অনেক সময় প্রচুর বেশিও হতে পারে কিংবা লাইটার পিরিয়ডও থাকতে পারে মাসিকটা আর কি। তার সাথে নাইট সোয়েট থাকবে, কিংবা তার সঙ্গে হট কিংবা কোল্ড ফ্লাশ একটা থাকতে পারে, একটা ভ্যাজিনাল ড্রাইনেস থাকবে যেটা ভেরি মাচ পেনফুল ফর ইন্টারকোর্স। ইউরিনারি একটা আর্জেন্সি থাকতে পারে, ইউটিআই একটা প্রবলেম থাকতে পারে, তার সাথে একটা ডিফিকাল্টি ইন স্লিপিং, রাতে ঘুম আসছে না, ইনসমনিয়া একটা হচ্ছে, তার সাথে ড্রাই স্কিন, ড্রাই আই, ড্রাই মাউথ, এটা একটা সমস্যা থাকতে পারে। তার সাথে একটা হেডেক, একটা বডি এক থাকতে পারে, নসিয়া ভমিটিং থাকতে পারে, ওয়েট গেইন একটা হবে, হেয়ার লস বা হেয়ার থিনিং হয়ে যাবে, তার সাথে সেক্সুয়াল চাহিদা কমে যাবে। এই প্রবলেমগুলো কিন্তু মেনোপজের একটা সিমটম থাকে আর কি। তো যদি এরকম সমস্যা এটা ন্যাচারাল, প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে হবে। যদি দেখা যায় যে এটা খুব বেশি হচ্ছে, তখন আমাদের মেডিকেশনের প্রয়োজন হয়, তখন মেডিসিন নিলে কিন্তু ডেফিনেটলি বেটার থাকা যাবে।
এবার আমরা জানবো যে মেনোপজের পরে কি কি ডিজিজের পরে এফেক্টেড বেড়ে যায়, এটা একটু জানবো। প্রথম যেটা ইম্পর্টেন্ট, অস্টিওপোরোসিস হওয়ার চান্সটা বেড়ে যায়। তার কারণটাই হচ্ছে প্রথম অস্টিওপোরোসিস মানে হাড় ক্ষয় হওয়ার টেন্ডেন্সি। তার জন্য লাম্বার স্পন্ডাইলোসিস অনেক সময় আমাদেরকে নিয়ে আসে, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, নি জয়েন্টে ব্যথা, হাঁটু প্রত্যেকটা জয়েন্টে একটা পেন থাকে। তার প্রধান কারণটাই হচ্ছে যে লো লেভেল অফ স্ট্রোজেন লেভেল কমে যাওয়ার জন্য কিন্তু ক্যালসিয়াম লেভেল ডিপোজিশনটা কমে যায়। তো ওই জন্যই ইজিলি ব্রেক ডাউন কিংবা ব্রিটেল হয়ে যায় যে কোনো বোনসগুলো, এই প্রবলেমগুলো হয়। তার সাথে কি একটা হার্ট ডিজিজ হওয়ার চান্সটা বেশি থাকে যেহেতু স্ট্রোজেন লেভেলটা কম থাকে। তার সাথে ইউরিনারি ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে আফটার মেনোপজ। ইউরিনারি ইনকন্টিনেন্সি হয়ে যায় পোস্ট মেনোপজ হরমোনের জন্য। একটা পেশেন্ট, বাচ্চারা হোল্ড করে রাখতে পারে না ইউরিন। একটা পেলভিক অর্গান পোলাপস থাকতে পারে। পোলাপসের আমরা এর আগে আলোচনা করেছি, ইউট্রাইন পোলাপস হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায় মেনোপজের সময়। আর তার সাথে ওরাল একটা প্রবলেম নিয়ে আসে। ওরাল প্রবলেম বলছে একটা ড্রাই মাউথ থাকে, তার সাথে ইনক্রিজ রিস্ক ফর ক্যাভিটি, দাঁতগুলো ক্ষয় হয়ে যায়, মাড়িগুলো ফুলে যায়, এটা কমন প্রবলেম মেনোপজে। তার সাথে একটা ভেজাইনাইটিস হয়, ড্রাইনেস অফ ভেজাইনা থাকে, ইজিলি টিয়ার অফ ভেজাইনা ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স। তার সাথে কি থাকবে যে কমপ্লিটলি অ্যাভয়েড সেক্সুয়াল মিট। তো এগুলো জিনিসগুলো কিছু এই সমস্যাগুলো থাকবে। তো এটা রিস্ক যেটা থাকছে তার সাথে আমাকে এগুলো প্রিভেন্ট আমি কি করতে হবে। প্রথম যেটা প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে একটা হেলদি ডায়েট আমাকে কন্ট্রোল করতে হবে। তার সাথে এক্সারসাইজ রেগুলারলি আমাকে করতে হবে। স্মোকিং যারা করে স্মোকিংটা টোটালি অফ করতে হবে। অ্যালকোহল যারা খায়, নেশা যে কোনো ধরনের, সেটা টোটালি অফ করতে হবে। ব্লাড প্রেশার আমি যদি থাকে তাহলে ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে। ব্লাড সুগার যদি বেশি থাকে তাহলে সেটাও কন্ট্রোলে রাখতে হবে। তো কোনো রকম হার্ট ডিজিজ যদি থাকে তাহলে অবশ্যই একটা কনসাল্ট আমি কিন্তু ডক্টরের সঙ্গে করবই। এবং একটা মাঝে মধ্যে কিছু ইনভেস্টিগেশন করার প্রয়োজন থাকে, স্পেশাল লিপিড প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট, তার সঙ্গে থাইরয়েড প্রোফাইল, তার সঙ্গে ব্লাড সুগার, তার সঙ্গে প্রেশারটা আমি একটু চেক করব। তো এগুলো ইম্পর্টেন্ট কিন্তু থাকে। এবার আমরা কি করব, আমরা ওয়ার্ক কি করতে পারি, আমরা কি করলে মেনোপজের পরে কি করা উচিত প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে। কি প্রথম কথা, একটা রেগুলার এক্সারসাইজ করা উচিত। তার কারণটা হচ্ছে যেহেতু স্ট্রোজেন লেভেল কমে যাচ্ছে, এই জন্যই বোনসের পাওয়ারটা কিন্তু কমে যায়, অস্টিওপোরোসিস হওয়ার চান্সটা থাকে। এই জন্য বোনস হেলথটা কন্ডিশন খুবই খারাপ থাকে। তার জন্য কি আমাকে একটা রেগুলার ওয়াকিং বা জগিং বা সুইমিং অনেক হেল্পফুল ফর রাইজ আমাদের এইচডিএল কোলেস্ট্রল লেভেলটা বাড়ায়। এতে কি হয়, এতে আমাদের বোনসের তার সাথে বোনসের পাওয়ারটা বাড়ে, তার সাথে আমাদের হার্টের সমস্যা হওয়ার চান্সটা অনেকটা কমে যায়। তো আমাদের এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইটিং ওয়েল, স্পেশালি আমাকে হেলদি ফুড, ভেজিটেবল, তার সাথে ফ্রুটস, তার সাথে আমাকে ভিটামিন জাতীয় খাবার খেতে হবে। আমাকে অ্যাভয়েড করতে হবে স্পাইসি রিচি ফুড, রেড মিট, তার সাথে রেস্টুরেন্ট ফুড, এই ধরনের খাবার আমাকে কিন্তু অ্যাভয়েড অবশ্যই করতে হবে। মেনটেনিং একটা হেলথ ওয়েট একটা ডেফিনেটলি মেনটেন করতে হবে। যারা ওবেস আছে, যারা ওয়েটফুল, তাদেরকে অবশ্যই একটা ওয়েট কমাতে হবে, কিংবা একটা ডেইলি এক্সারসাইজের ইম্পর্টেন্ট আছে। লিমিটেড অ্যালকোহল স্মোক তো বললাম, যে যদি যারা স্মোকার আছে, যারা ড্রাঙ্কার্স আছে, তাদেরকে কমপ্লিটলি ওটা অ্যাভয়েড করতে হবে। রেগুলার একটা হেলথ চেক আপ ডক্টরের সঙ্গে এটা করতে হবে, এটা দরকার আছে। তার সাথে আমাকে একটা অনেক সময় হরমোন থেরাপির প্রয়োজন হয়, হরমোন থেরাপি করতে পারে। তো এগুলো হচ্ছে আমি মেনটেন্যান্সটা, এটা ইম্পর্টেন্স আছে। নেক্সট হচ্ছে আমরা ট্রিটমেন্টটা কি করে করব। ট্রিটমেন্টের আগে আমি ডায়াগনোসিসটা বলি। ডায়াগনোসিসটা তেমন ইম্পর্টেন্ট কোনো ডায়াগনোসিস আমাদের প্রয়োজন পড়ে না, জাস্ট একটু পেশেন্টের মুখে শুনলে হয়। তবুও কিছু স্পেসিফিক ডায়াগনোসিস আমাদের করতে হয়। আমি যদি আরও কনফার্ম হতে চাই তাহলে অবশ্যই হরমোন থেরাপি একটা করতে পারি, আমি হরমোন লেভেলটা দেখতে পারি। তার সাথে আমি একটা ইউএসজি করতে পারি, ইউটেরাসের কী অবস্থা আছে, ওভারির কী অবস্থা আছে, আরও কনফার্ম হওয়ার জন্য সিটি স্ক্যান ইজ বেটার। তো এগুলো কিছু দরকার পড়ে, এমন কিছু দরকার নেই মানে টেস্টের যে কনফার্ম ডায়াগনোসিস। আমরা পেশেন্টের কথা শুনলেই, ফিজিক্যাল পেশেন্টকে দেখলেই কিন্তু বুঝতে পারি যে কি অবস্থায় আছে। এবার ট্রিটমেন্টের কথা বলবো। ট্রিটমেন্ট যেহেতু একজন আমি হোমিওপ্যাথি ডক্টর, মেনোপজাল সিনড্রোম নিয়ে কিছু প্রবলেম নিয়ে, আমাদের স্পেসিফিক প্রবলেম নিয়ে পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে। আমাদের কিন্তু ওই সময় কিছু মেডিসিনের প্রয়োজন হয়, এবং ভালো আমরা দেখেছি, আমরা ওষুধ দিয়ে কিন্তু দারুণ রেসপন্স আমরা পেয়েছি। আমাদের কিছু স্পেসিফিক ওষুধ আছে, সেই ওষুধের নামগুলো আমি অবশ্যই বলবো। প্রথম যে ওষুধটা আমাদের প্রয়োজন হয় মেনোপজাল সিনড্রোমে, ল্যাকেসিস ইজ এ খুবই ভালো মেডিসিন, সালফার খুব ভালো রেসপন্সিবল মেডিসিন, ক্যালকেরিয়া ওয়াশ খুব ভালো, গ্রাফাইটিস খুব ভালো রেসপন্স করে। তার সাথে ফসফরাস ইজ দি মেডিসিন, ফসফরাস খুবই ভালো কাজ করে। অ্যান্টিম টার্ট খুব ভালো, অ্যান্টিম ফ্লুড খুবই ভালো রেসপন্স করে। সোরাইনাম ইজ এক্সেলেন্ট মেডিসিন।
তার সাথে আমার বেডোয়াইনাম অলসো গুড মেডিসিন ফর, তো এক্সেট্রা এক্সেট্রা আরও প্রচুর ওষুধ আমাদের আছে স্পেসিফিক, যে ওষুধগুলো হয়তো বললে শেষই হবে না, এত মেডিসিন থাকে। কিন্তু টুকটাক আমাদের ওষুধ দেওয়ার আগে পেশেন্টের মুখে শুনতে হয় যে টুকটাক সিমটম আমাদের নেওয়া প্রয়োজন পড়ে, যে কনফার্ম মেডিসিন সিলেকশনের জন্য অবশ্যই প্রয়োজন পড়ে। যে ওষুধগুলোর নাম বললাম প্লিজ আপনারা খেতে গেলেও একজন অবশ্যই পার্শ্ববর্তী কোনো একজন যে কোনো বিএইচএমএস বা ডিএইচএমএস বা ডিএমএস যারা যেসব ডক্টর হোমিওপ্যাথি থাকেন তাদের একটু কনসালটেশন নিয়ে ওষুধটা খেলে বেশি ভালো হবে। তো আজকে এটুকু আপাততই, নেক্সটে আরও কোনো একটা ভালো টপিক্স নিয়ে আসবো। আপনাদের কমেন্ট বক্সে লিখুন যদি কোনো কিছু জানার থাকে। তো আপনারা সবাই ভালো থাকুন, হেলদি ফুড খান, স্ট্রেস কমাতে হবে, তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়ুন, রিচ ফুড অ্যাভয়েড করুন, ভেজিটেবল ফ্রুটস বেশি বেশি খান। আপাতত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভরাত্রি।